হলো আমি ততটা নই যতটা বড় হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দীর উপরে আমি এই ছবির সাথে যুক্ত। এখন পর্যন্ত আমার ধারণা আমি কোনো ছবি আঁকতে পারি না, এবং ছবি আঁকার যে বিষয়টা সেটাও সম্পূর্ণভাবে রপ্ত করতে পারছি না। কারণ ছবি আঁকার বিষয়ে যেতে হলে প্রথম যে জিনিসটা দরকার সেটা তো অধ্যয়ন এবং নিবিড় অধ্যয়ন এবং অনুশীলন। এখানে ছবি আঁকতে গেলে এরিস্টটল, প্লেটো, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল বোস, এদের প্রত্যেককে পড়তে হবে। এদের কাছ থেকে অনেকগুলো জিনিস, যেমন ধরুন ভাব কাকে বলে, ভাব কত প্রকার হতে পারে, লাবণ্য কাকে বলে, লাবণ্যের মূল ভূমিকা ছবিতে কি আছে, রস ব্যাপারটা বুঝতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি না জানেন, আপনি যদি ধরকে আমাদের মানে কি বলবো নাট্যশাস্ত্রে যে বিষয়গুলো উল্লেখ আছে তা সম্পর্কে যদি অবহিত না হতে পারে, তাহলে ছবি আঁকা মানে সম্ভব না। যেটা হয়তো হবে সাধারণ মানুষ দেখে ভালো বলবে, কিন্তু বিষয়টা হলো যিনি আঁকছেন বা যে দর্শক আসবে তারা তাদের মানসিক অপূর্ণতা নিয়ে ফিরে যাবেন, এবং যে ছবি আঁকেন তারও একটা মানসিক অপূর্ণতা থাকবে। আমি প্রসঙ্গত একটা কথা বলেছিলাম এখানে, যে ধরুন ছবি আঁকা, ছবি আঁকাটা কিভাবে, আমি একজনকে হয়তো বললাম যে জানিস কালকে আমি এক বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা গোলাপ দেখেছি অত্যন্ত সুন্দর, লাল গোলাপ। এবারে এই লাল গোলাপটা যাকে বললাম তাকে বোঝাবার জন্য আমি বিভিন্ন রকম উপমা নিয়ে এলাম। জবা ফুলের মতো লাল, সিঁদুরের মতো লাল, শিমুল ফুলের মতো লাল, মাদার ফুলের মতো লাল। এবার মাঙ্গার বা শিমুল প্রায় একই জাতীয় ফুল, এগুলো বলি, কিন্তু তাতেও তাকে সন্তুষ্ট করা যায় না। যেমনটি আমি দেখেছি, তখন আমাকে বাধ্য হয়ে বর্ণের আশ্রয় নিতে হয়। এই বর্ণ দিয়ে তখন তাকে আমি প্রতিষ্ঠিত করি, যেটা আমি দেখেছিলাম সেটা। এখন এই যে প্রতিষ্ঠিত করার মধ্যে কিন্তু একটা ফাঁক থেকে, কিরকম ফাঁক আমি দেখে এসেছি, আমার উপলব্ধি, আমার রঙের চেতনা, সেগুলো কাজ করেছে, এবং সেই স্মৃতিটাকে আমি বহন করে নিয়ে এসেছি আমার মনের মধ্যে, এবং সেটা আমার মনের রঙে রাঙিয়ে আমি সেটাকে উপস্থাপনা করলাম। তাতে প্রকৃত যে জবাটা বা ফুলটা, গোলাপটা, তার বর্ণ সুষমা আমি এখানে কতটা ফোটাতে পারলাম সেটা তো আমি বুঝি, যে কতটা পারলাম কতটা পারিনি। কিন্তু যে দর্শক সে মোহিত হলো হয়তো, কিন্তু তার সাথে আমার কিন্তু একটা ব্যবধান রয়েই। এবার এখানে একটা কথা বলি, যে একটা ছবির সার্থকতা নির্ভর করে যে যিনি স্রষ্টা এবং যিনি দ্রষ্টা, এই দুজনার যদি এক বিন্দুতে চেতনা বা অনুভূতি মিল হয়, তাহলেই সেই ছবিটা সার্থক হয়। অর্থাৎ যিনি ছবি আঁকেন, যিনি স্রষ্টা, তার যেমন স্বাধীনতা আছে রঙের ব্যবহারের, অঙ্কনের কুশলতায় সব দিক থেকে, তেমনি যিনি দ্রষ্টা তারও স্বাধীনতা আছে ছবিটাকে বোঝার, ছবিটাকে জানা, তার রস গ্রহণ করা। সুতরাং সেক্ষেত্রে আমি একটা কথা বলি, রবীন্দ্রনাথ তার ছবির কোনো নামকরণ করেনি। তার কারণ যখনই নামকরণ করা হয় তখনই যারা দ্রষ্টা তাদেরকে বেঁধে দেওয়া হয়, একটা গণ্ডির মধ্যে তাদেরকে বেঁধে দেওয়া হয়। তখন তার মানে যে দেখা রস গ্রহণের যে বিষয়টা সেটা গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে যায়। তখন দর্শক যিনি, প্রকৃতি যিনি দর্শক, যিনি রস মানে রসিক যে জন সেই কিন্তু সম্পূর্ণভাবে রস গ্রহণে ব্যস্ত হয়ে ফিরে যান। কারণ তার যে চিন্তা ভাবনা অনুভূতি তার সাথে যিনি স্রষ্টা তার দেওয়া যে গণ্ডি, সেই গণ্ডির সাথে মেলে না। সুতরাং এই ছবি আঁকার জায়গাটা অত্যন্ত জটিল। ছবি আঁকতে গেলে, রং বুঝতে গেলে আপনার সঙ্গীত বুঝতে হবে। পৃথিবীর প্রথম ছিল সুর, সুরের পরে ছন্দ, ছন্দের পরে বর্ণ গন্ধ, সমস্তগুলো পর পর এসেছে। কিন্তু সুরকে উপেক্ষা করে কখনোই কিছু করা যায় না।
যেমন ধরুন একটা কথা বলি, আপনারা যারা বড়রা আছেন তারা নিশ্চয়ই অভিসার কবিতাটা, রবীন্দ্রনাথের অভিসার কবিতাটা পড়েছেন। অভিসার কবিতাতে দুটো চরিত্র সেখানে রাখা ছিল। একটা চরিত্র একজন সন্ন্যাসী উপভুক্ত, আরেকজন হচ্ছে নগরের নতুন বাসক। এই দুজনকে সেখানে নেওয়া হয়েছিল। যাদের হয়ে গেছে তারা গুছিয়ে নাও, যখন হয়ে গেছে গুছিয়ে নাও। আক্রান্ত, তখন তাকে, অর্থাৎ এটা আমাদের সমাজেও মানে প্রচলিত ছিল যে আমরা বসন্তে আক্রান্ত হলেই, তখন তো সায়েন্সের এত ডেভেলপমেন্ট হয়নি, রোগ প্রতিষেধক এত বেরোয়নি, সুতরাং তাকে একটা পৃথক জায়গায় রেখে দেওয়া। তো সুতরাং সেখানেও ওই বাসবদত্তাকে পুরোপুরি অর্থাৎ প্রাচীর ছিল তার বাইরে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখানে উপভুক্ত তাকে শুশ্রূষা করে ভারত। উপভুক্ত ছিল বৌদ্ধ সন্ন্যাসী, তার সেবা প্রতি পরম ধর্ম। কিন্তু বিষয়টা হলো, আমি কেন এই কথাগুলো বলছি, এর জন্য কিন্তু তাকে রবীন্দ্রনাথকে অনেকগুলো জায়গার বিষয়টা, তার মানে তৎকালীন সময়টা, তার